সুপ্রভিয়ার্স আসসালামু আলাইকুম। মিধা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন একটি চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর সেটা হচ্ছে বাংলাদেশের ছাত্ররা অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা নতুন করে একটি রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে। সেই রাজনৈতিক দলে পরবর্তী ভবিষ্যৎ কি হবে এবং কিভাবে সেই দলটি তারা সুসংগঠিত করবে, সেই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশে যেমন আলোচনা চলছে, সেই ধরনের আলোচনা চলছে বিদেশেও। অর্থাৎ আমরা যারা প্রবাসী আছি, সেই প্রবাসেও এই রাজনৈতিক নতুন রাজনৈতিক দল নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং প্রবাসীতে যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আছেন, তারা কি ভাবছেন, তাদের ভাবনাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। একটা রাজনৈতিক দল গঠন করার উদ্যোগ অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। তো সম্প্রতি তারা ঘোষণা করেছে সেটা জানুয়ারির দিকে তারা নিয়ে আসতে পারে। এটার প্রয়োজনীয়তা আছে কিনা ওনারাই ব্যাখ্যা করার আমি আশা করব। ওনারা কেন মনে করছেন যে এতগুলো রাজনৈতিক দলের ভিড়ে আরও একটি রাজনৈতিক দল দরকার, সেই পর্যন্ত আমরা মনে হয় অপেক্ষা করি। আর অন্যদিক থেকে ধরতে গেলে আমার একটা ব্যাখ্যা আছে, সেটা হলো যে ছাত্ররা এই ২৪-এর গণ অভ্যুত্থানে অগ্রণী ভূমিকা পালন করেছে। আমরা জানি বাংলাদেশের জনগণের প্রায় ৬০% উপরে এখন তরুণ, এবং এটা একটা অলমোস্ট সবাই ধারণা করছে যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, পুরনো দলগুলো, এই তরুণের যে আকাঙ্ক্ষা, যে একটা ফ্রি সোসাইটির ওপিনিয়ন গঠনের যে তথ্য প্রবাহ, সেই অবাধ যে মতামত গ্রহণের এবং নতুন পৃথিবীর যে চ্যালেঞ্জ মোকাবেলার মতো রাজনীতি পুরনো দলগুলো করতে পারে নাই, এবং এখানে একটা শূন্যতা আছে। সেটা সেই স্বাধীনতার ৫৩ বছর ধরে বাংলাদেশ যে যে ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে স্বাধীনতা অর্জন করেছিল, একটা রাষ্ট্র হিসেবে গড়ে ওঠার, এটা যে একটা কন্ট্রাক্ট, জনগণ নাগরিক হবে, তার বিনিময়ে, এই লয়্যালটির বিনিময়ে তারা রাষ্ট্র থেকে কিছু সেবা পাবে। সেই সেবারই অংশ হচ্ছে ন্যায় বিচার পাবে, তাদের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে ছিল, সেটার বাস্তবায়ন রাষ্ট্রের মধ্যে দেখতে পাবে। কিন্তু এই যে পর্যায়ক্রমে যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে বা শেয়ার ছিল, তারা সেটা করতে পারে নাই। প্রতিষ্ঠানগুলোকে তারা ধ্বংস করে ফেলেছে। জাতীয় পার্টি দিয়ে শুরু করি। জাতীয় পার্টি কিন্তু ক্ষয়িষ্ণু, এটা এমন জায়গায় গেছে, গত ১৫ বছরে হাসিনার স্বৈরতন্ত্রের সহযোগী হিসাবে, উচ্ছিষ্টভোগী হিসাবে, এটার যে ব্যক্তিগত এরশাদের ব্যক্তিগত ইমেজ ছাড়া এটা আদর্শিক কোনো স্থান বাংলাদেশের রাজনীতিতে আছে বলে আমি মনে করি না। এটা হলো বাস্তবতা। ২, প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে দল, সেটা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছিল সেই জন্য কিন্তু ওটা ধরে নাই, এটার স্থান হয় নাই। ওনার যে সুশাসন, ওনার ব্যক্তিগত সততা এবং আকাঙ্ক্ষাদের দেশপ্রেম, দেশ গঠন করার যে ইচ্ছা, যেটা এবি পার্টি এখন সেটাকে রিফ্লেক্ট করে, মানে সেই আকাঙ্ক্ষার কারণে কিন্তু মানুষ এটাকে অ্যাকসেপ্ট করেছিল। ১। ২, বাংলাদেশের মানুষ তো বেসিক্যালি ওভার ২ ব্লকে বিভক্ত ছিল আগে, এটা এখন অনেক কমে গেছে হাসিনার দুঃশাসনের কারণে। কিন্তু এই যে আওয়ামী ঘরানার, বাম এবং আওয়ামী ঘরানার একটা ব্লক, এবং ইসলামী মূল্যবোধ এবং বাংলাদেশি জাতীয়তাবাদের ঘরানার একটা ব্লক। সুতরাং এখানে আওয়ামী লীগের বিকল্প হিসাবেই একটা, এবং জিয়াউর রহমানের সুশাসনের ফলে বিএনপি এখানে গ্রো করেছে, বড় দল হয়েছে। কিন্তু এখন সাম্প্রতিক অ্যাক্টিভিটিস আওয়ামী বিএনপির এবং তাদের যে সুশাসনের অভাব ওনারা বিগত সরকারগুলোতে দেখিয়েছে, এবং এই ২৪-এর গণবিপ্লবের পরে ওনারা বড় দল হিসেবে যে সংযম, ওনাদের মাঠ পর্যায়ে না থাকার দেখানোতে যে ওনাদের লিমিটেশন আছে, এতে করে তাদেরও অনেকে প্রেডিক্ট করছেন, হয়তো রাইটলি, যে আওয়ামী লীগের ভাগ্য বরণ করতে হতে পারে। সুতরাং তাদের যে বড় দলে টিকে থাকা, সেটা ক্ষমতায় সৃষ্টির জন্য না, কর্মের জন্য। তো ছাত্র আন্দোলন তারা কিন্তু যেই রাজনৈতিক দলকে গঠন করতে যাচ্ছে, তার প্রয়োজনীয়তা আছে কি নাই সেটা নির্ভর করবে জনগণের গ্রহণযোগ্যতার উপর। তাদের কর্মসূচিগুলো জনগণ গ্রহণ করেছে এবং খুব কম সময়ে তাদের নেতৃত্বে যে মহাস্বৈরাচার, যে মহাফ্যাসিবাদ বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে। সুতরাং
তারা যদি যুগোপযোগী একটি রাজনৈতিক দর্শন হাজির করতে পারে, রাজনৈতিক ধ্যান ধারণা হাজির করতে পারে, যেটি তাদের যে ইকুয়ালিটি ইন জাস্টিসের যে মিশন সেখানে তারা ডিক্লেয়ার করেছে, এবং সাংগঠনিক বিস্তার, এটি অনেক বড় চ্যালেঞ্জিং। কারণ আমাদের দেশের শহুরে মধ্যবিত্ত শ্রেণী অথবা ক্যাম্পাস ভিত্তিক ছাত্ররা সবসময় আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, কিন্তু পরবর্তীতে রাষ্ট্র ক্ষমতায় কিন্তু তারা সেভাবে অংশীদারিত্ব এবং তাদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে পারেনি। এবার তারা সেটি করতে পারে কিনা, এটি একটি বড় চ্যালেঞ্জ। দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে তাদেরকে কিংস পার্টির একটা দুর্নাম সামনে নিয়ে এগোতে হবে। তারাই প্রমাণ করবে তারা কিংস পার্টি নয়। তারা সরকারের মধ্যে থেকেও যেমন সরকারের সমালোচনা করছে, সরকারের বিরোধিতা করছে, তারা যদি সেরকম একটি নতুন কাঠামো তৈরি করতে পারে তাহলে সেই সমালোচনাটি উতরে যেতে পারে। তবে গ্রহণযোগ্যতা বিষয়টি চ্যালেঞ্জিং। দল গঠন এবং দল গঠন প্রক্রিয়ায় একেবারে তৃণমূল পর্যন্ত মানুষকে সম্পৃক্ত করা এবং ভালো ভালো মানুষকে সম্পৃক্ত করা, যে 53 বছরের রাজনৈতিক দলগুলো যেখানে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে দুর্নীতি এবং সন্ত্রাস, সহিংসতা, ক্যাম্পাসকে তারা দুর্নীতিমুক্ত করতে সব ক্ষেত্রে সফল হয়নি এবং অনেক ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছে। সুতরাং এই চ্যালেঞ্জগুলো, আর পরিবহনে চাঁদাবাজি, রাস্তায় যে সন্ত্রাস, তারপরে সড়ক দুর্ঘটনা, মানুষের জীবনে যে নিরাপত্তাহীনতা এবং বাকস্বাধীনতাহীন ছিনিয়ে নেওয়া রাষ্ট্রীয়ভাবে এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায় থেকে, এই ব্যাপারগুলোতে তাদের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে এবং তারা যদি সেই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হতে পারে তাহলে গ্রহণযোগ্যতার প্রশ্নে যে চ্যালেঞ্জগুলো আছে সেটি তারা ওভারকাম করতে পারবে বলে। এরা সহ এই দলগুলা দিনের পর দিন মাটি মানুষের জন্য, সমাজের জন্য, রাষ্ট্রের জন্য নানা ফোরামে কাজ করেছে, কাজ করে মানুষের কাছে রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠা হয়েছে। আর এই যে এখন যে ছাত্র বলছেন, ছাত্ররা কি শুধু আন্দোলনে ছাত্ররা নেমেছে, ছাত্রদেরকে কেউ আঘাত করতে পারে না, কিছু করতে পারে না, ছাত্রদের বিরুদ্ধে কোনো মানুষ দাঁড়ায়নি, সেই জন্য ছাত্ররা মনে করতেছে নেতা হয়ে গেছে, হিরো হয়ে গেছে। হিরো তো জিরো হইতে 2 দিনও লাগবে না। আপনি দেখেন একটা পার্টি শুধু করে আসুক, প্রত্যেক থানায়, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক গ্রামে তাদেরকে প্রতিরোধ করা হবে। কারণ এটা কোনো গণতান্ত্রিক শক্তি না। গণতান্ত্রিক শক্তি আসে সময়ের সাথে পরীক্ষিতভাবে। এগুলো তো সময়ের সাথে না, এগুলো বেশি আসা পানার মতো। এই পানা উড়ে যাবে, বঙ্গোপসাগরে চলে যাবে। আপনারা কটা দিন অপেক্ষা করেন। ডক্টর ইউনূসের আগের যে উদ্যোগ বিফলে গিয়েছিল, কান ধরে মানুষের কাছে ক্ষমা চেয়ে রাজনীতি থেকে চলে গিয়েছিল, তিনি আবার একইভাবে কান ধরে ক্ষমা চেয়ে বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন।